স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন একটি সন্তান, এই কথাটা বললেই আমাদের চোখে ভেসে ওঠে বাবা মায়ের অবিরাম লড়াই, নির্ঘুম রাত, নিরন্তর দুশ্চিন্তা। কিন্তু এই গল্পের আরেকটি অধ্যায় প্রায়শই অদৃশ্য থেকে যায়। যারা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভাই, যারা বোন, তাদের সংগ্রামের কথা, যাদের শৈশবটা অনেক সময় হঠাৎ করেই বড় হয়ে যাওয়ার গল্প, যারা ভালোবাসেন নিঃস্বার্থভাবে কিন্তু চুপচাপ মানিয়ে নিতে শিখেন খুব কম মনোযোগে, কম স্বীকৃতিতে, বেশি দায়িত্বে। আজ বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্বে আমরা কথা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভাই বোনদের সংগ্রাম, তাদের চ্যালেঞ্জ, তাদের নিজেদের ভেতরের পরিবর্তন, তাদের কেয়ারিং রোল এবং সমাজ ও রাষ্ট্রের কাছে তাদের প্রত্যাশা নিয়ে। আর এই বিশেষ আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি এমন দুজন ভাই এবং বোনকে, যাদের দুজনেরই রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন একটি ভাই এবং একটি বোন, এবং যারা অত্যন্ত যত্নশীল তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই এবং বোনের প্রতি। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই এবং বোনের সিবলিংস নুসরাত সাবরিন চৌধুরী এবং জাবেদ শ্যাডো গাইন। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আর আলোচনা শুরুতেই তোমাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। দর্শক, প্রথমে চলে যাচ্ছি আমি নুসরাত সাবরিনের কাছে। সাবরিন, কেমন আছো? জি, আসসালামু আলাইকুম আপু, খুব ভালো আছি এবং আরো ভালো লাগছে আজকের আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে। সাবরিন, প্রথমে জানতে চাই ঠিক এই মুহূর্তে কি করছো? আমি আপু সাইকোথেরাপিস্ট, মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি বিগত 7 বছরেরও বেশি সময় যাবত। আমি অ্যাথেনা মেন্টাল হেলথ ওয়েলবিং সেন্টার নামক একটা প্রাইভেট অর্গানাইজেশনে যুক্ত আছি। এবারে চলে যাব যাকে কেন্দ্র করে তোমার আজকে এখানে আসা। তোমার তো একটি ছোট ভাই আছে, তাই না? ওর সম্পর্কে জানতে চাই। আমি জানি সে বিশেষ চাহিদা সম্পন্ন, আমি ওর কথা জানতে চাই তোমার কাছ থেকে। আমার ছোট ভাইটা আমার থেকে 11 বছরের ছোট। ওর ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন একজন স্পেশাল নিড বাচ্চা। যখন ও হলো, আমার স্বাভাবিকভাবেই ছোট থেকে আমি খুবই প্রোটেক্টিভ একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি। আম্মু সবসময় বাইরে খেলতে দিতে চাইতো না, খালি বলতো তোমার একটা ছোট ভাই হোক বা ছোট বোন হোক, দেন তুমি খেলতে পারবে। তো সবসময় দেখা গেছে খুব আকাঙ্ক্ষিত একজন মানুষ কিন্তু ও আমাদের জীবনে। তো ছোট ভাইটা যখন হলো, ওর নাম নাজমুস সাদাত চৌধুরী মাহিম, আমার নামের সাথে মিলিয়ে রাখা। ও হওয়ার পরে আমরা আসলে একটা সময় পরে দেখতে পাই যে ওর যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো সেগুলো ডিলে হচ্ছে, ঠিক সময় ঘাটটা শক্ত হচ্ছে না, বুঝতে পারছে না। আসলে তখন তো আসলে অ্যাওয়ারনেসটা সেরকম ভাবে আমাদের মাঝেও ছিল না, সামাজিকভাবেও হয়তো আমরা অনেকটুকু পিছিয়ে ছিলাম। সেই জায়গা থেকে আমাদের বুঝতে সময় লেগেছে যে ও আসলে কোন বৈশিষ্ট্য নিয়ে আসলে বড় হচ্ছে। অনেকটুকু অজ্ঞতা বা অনেকটুকু অজানা, আশঙ্কা, অনিশ্চয়তা সবকিছু নিয়ে আসলে আমাদের এই শৈশবটা ছিল। মাহিম এখন কি করছে আর ওর বয়স কত? ওর বয়স 24। বড় হয়ে গেছে আসলেও। ছোট্ট ভাইটা বয়সে বড় হয়েছে, কিন্তু আমাদের কাছে এখনো সে অনেকটুকুই ছোট, কারণ ওর ডেভেলপমেন্ট গুলো আসলে সেভাবে করে হয়ে ওঠে নাই। কারণ আমাদের স্বাভাবিকভাবে তখন অ্যাওয়ারনেসটা অনেক কম ছিল, সামাজিক অনেক প্রতিবন্ধকতা ছিল, অর্থনৈতিক অনেক সীমাবদ্ধতা ছিল, যার কারণে হয়েছে যে ওর যে থেরাপিউটিক অ্যাপ্রোচগুলোর মধ্য দিয়েও যেতে পারতো, সেই জায়গাগুলোতে হয়তো আমরা এনশিওর করতে পারিনি সেভাবে। এবং আরেকটা বিষয় যে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেকটুকুই আলাদা থাকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে। তো তাদের জন্য খুবই স্পেশালাইজড কোনো স্কুল বা কেয়ারিং এর জায়গাগুলো কিন্তু অনেকটুকুই সীমিত। তো আমরা দেখা গেছে সব বাচ্চারা একসাথে যখন হয়, ওরা তো আরেকজনকে অনুকরণ করে বড় হয়। স্কুলিংটা হয়তো সেভাবে করে লম্বা সময় আমরা কন্টিনিউ করতে পারিনি, বাট বাসায় থেরাপি চলেছে, কিন্তু মোটামুটি হাঁটাচলা করতে পারছে, কিন্তু নিজের কাজগুলো সেভাবে করে আসলে পুরোপুরিটা করে উঠতে পারে না। তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। আমি সবার বড়, মাহিম আমার ছোট ভাই ইমিডিয়েটলি, তারপরে আমার আরেকটা ছোট ভাই আছে। দর্শক, এতক্ষণ আমরা সাবরিনের বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ভাই মাহিম সম্পর্কে শুনছিলাম। নিশ্চয়ই ওকে একটু দেখতে ইচ্ছে করছে। চলুন দর্শক, মাহিমকে আমরা একটু দেখে আসি।
জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও। বার্জার। শ্যাডো, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ, আমি অনেক ভালো আছি। শ্যাডো এখন কি করছে? আমি বর্তমানে আমার এইচএসসি শেষ করছি, এখন আমি একজন অ্যাডমিশন যোদ্ধা। কয়েকদিন পর আমি ভার্সিটিতে ভর্তি হব। শ্যাডো, তোমার যে বোনটি রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন, এবার তার সম্পর্কে শুনতে চাই, জানতে চাই। তোমরা কয় ভাই বোন? আমরা হলো 2 ভাই 1 বোন, এবং আমার বোন হলো সবার প্রথমে সে জন্ম নিয়েছে, এবং আমার বোন হলো আমাদের 2 ভাইয়ের থেকে অনেক বড়। আমার বোনের বর্তমান বয়স হলো 24 বছর। আমরা যখন জন্মিয়েছি, আমরা প্রথম আমি তখন ওকে অনেক অবহেলা করতাম, যেটা আমার একটা ভুল ছিল। আমি যখন ওকে নিয়ে স্টাডি করা শুরু করি, মানে ওর মুভমেন্ট, তারপর ওর কথাবার্তা, ওর হাঁটা চলা, আমি যখন সবকিছু অবজার্ভ করা শুরু করি, দেন আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। কারণ আসলে আমাদের বর্তমানে বাংলাদেশের সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আমি দেখতে যাই, তারা আসলে এইসব স্পেশাল চাইল্ডদের তারা নর্মালাইজ করতে পারে না, তারা নর্মালি দেখতে পারে না। একটা পর্যায়ে যে আমি নিজেকে শক্ত করেছি, এবং আমি মনে করি যে ওদের পাশে থাকার জন্য, ওদেরকে সহায়তা করার জন্য ওদের জাস্ট একটা জিনিসই দরকার, সেটা হলো কাউন্সিলিং। এবং আমার বোন বর্তমানে সে আমার থেকে অনেক বড়, তারপরেও যতটুকু কাউন্সিলিং করার দরকার, যতটুকু ওকে কোম্পানি দেওয়ার দরকার, আমি ওকে দিচ্ছি। আশা করি এখন পর্যন্ত আমার বোনের যে অবস্থা, সে অনেক ভালো আছে। হয়তোবা মাঝখানে অনেক পারিবারিক কারণে হোক, তারপর মানসিক কারণে, মেন্টালি আমার বোন অনেক ভেঙে পড়ছে। তারপরেও যতটুকু কোম্পানি দিয়ে ওকে সাহায্য করতে পারি, আমি ওকে সেই চেষ্টা আমি এখনো চালাই রাখছি, এবং আগামীতেও চালাই রাখবো। একটা সময় তুমি তোমার বোনটাকে অবহেলা করতে। হ্যাঁ। কেন অবহেলা করতে? আমি যখন দেখতাম যে আমার বোন, হ্যাঁ, ও কেমন মুভমেন্ট করে, আমার কাছে জিনিসটা অনেক অবাক লাগতো যে আসলে এরকম হয়, আসলে এরকম জিনিস হইতে পারে, বা এরকম একজন মানুষ হতে পারে। আমি সেটা নিয়ে অনেক হতভম্ব ছিলাম। তারপরে আমি তুমি যখন একটু আমাকে বলবে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সে সময় তার বোনের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য দেখেছো, বা কোন বিষয়গুলো তোমাকে খুব অবাক করতো? আমার বোন ছোটবেলা থেকে কথাবার্তা পারতো। আমার বোন মোটামুটি তার যাবতীয় দৈনিক যে সকল পার্সোনাল যে কাজগুলো ছিল, সেগুলো সে করতে পারতো। কিন্তু হ্যাঁ, যেসব জিনিস আমাকে সব থেকে বেশি হতভম্ব করেছে, সেই সব জিনিসগুলো হলো, যেমন ও মাঝে মাঝে অনেক বিকট আওয়াজ করতো। সে মাঝে মাঝে, আমার বোন কোনোদিন হাইপার হয়নি সেভাবে, সে অনেক শান্তশিষ্ট লোক। আমার বোন আসলে এক এক টাইমে এক এক কথা বলতো। লাইক সে যে কারো কাছে যায় জিজ্ঞেস করতো যে আমার পেন্সিল কই। আর তারপর আমার বোনের হলো সবচেয়ে ফেভারিট জিনিস হলো তার ছড়ার বই এবং পেন্সিল আর কেক আর বাদাম, এই কয়েকটা জিনিস হলো আমার বোনের অনেক পছন্দ। সো সে যে কারো কাছে যায় চাইতো আমার পেন্সিল কই, আমার কলম কই, বাদাম কই। তো আমি যখন এগুলো আমি অবজার্ভ করলাম, বাবা মার কাছে শেয়ার করলাম যে আসলে এই জিনিসটা তো হওয়ার কথা না, কারণ আমি তো কোনোদিন এরকম করিনি। তখন তারাই আমাকে ক্লিয়ার করছে যে না, তোমার বোনের মধ্যে প্রবলেম আছে, আমরা পরিবার হিসেবে সেটা মেনে নিচ্ছি। আমি অনেক অবহেলা করেছি, সেটা হ্যাঁ আমার ভুল ছিল, সেখানে আমার ত্রুটি ছিল। বাট এই যে তুমি বলছো না যে তুমি অনেক অবহেলা করেছো, সেটা তোমার ভুল ছিল, সেটা তোমার ত্রুটি ছিল, এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে। এই যে মেনে নিয়েছো, এই মেনে নেওয়াটা মানেই হচ্ছে তোমার বোনের এগিয়ে যাওয়ার পথ। তোমার বোনের কথা বলে যাচ্ছ, কিন্তু বোনের নামটা এখনো বলনি। আমার বোনের নাম হলো শ্যারন বুবলি গাইন, নিকনেম হলো বুবলি। বুবলিকে ডাক্তার দেখানো হয়েছিল? অবশ্যই, আমি যতটুকু শুনছি সেই শুনে অনুসারে আমি বলি, সে হলো একজন স্পেশাল চাইল্ড। তার মুভমেন্ট, তারপর আমার বোনকে তারা অনেকদিন অবজার্ভ করেছিল, আমরা থেরাপিস্ট নিয়ে এসে অনেকদিন অবজার্ভ করেছি। তো সেই পরিপ্রেক্ষিতে তার বলছে যে তার মুভমেন্ট, তার হাঁটা চলা এবং সবকিছুই আসলে একটা স্পেশাল চাইল্ডের বৈশিষ্ট্য যেটা, সেটার সাথে মিল নিচ্ছে। তারপর আমার ডাক্তার যেটা বলেছে সেই অনুসারে আমরা মেনেছি, এবং আমরা সেভাবেই চলছি। অনেক ধন্যবাদ তোমাকে। দর্শক, আমরা এতক্ষণ শ্যাডোর কাছ থেকে তার বড় বোন বুবলির সম্পর্কে শুনছিলাম। নিশ্চয়ই আপনাদের বুবলিকেও একটু দেখতে ইচ্ছা করছে। চলুন আমরা বুবলিকে একটু দেখে আসি। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,
বার্জার পেইন্টস যেমন বিশ্বাস করে প্রতিটা দেয়াল নতুন করে রং পেলে ঘর বদলে যায়, তেমনি সমাজের মনোভাব বদলালেই বদলে যাবে জীবন। আমাদের শুধু একটু হাত বাড়িয়ে দিতে হবে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। সাবরিন, মাহিমের পছন্দের জিনিসগুলো কি কি? মাহিমের খুব পছন্দ হচ্ছে মিউজিক। ও খুব গান শুনতে পছন্দ করে। যে কোনো গানের তালে ও খুবই বিভিন্ন রকম থাকে না যে খুব খুশি হয়ে যায়। আর ওর খুব কালারফুল জিনিস খুব পছন্দ, খুব কালারফুল। ওর রেড কালার, লাল কালার ওর খুব পছন্দ, কমলা। এই যে মাহিমকে নিয়ে পথ চলছো, এই পথ চলাটা আসলে সহজ না। বাবা মার জন্য যেরকম না, ভাই বোন বা সিবলিংস যারা থাকে তাদের জন্য সহজ না। একটু আগে শ্যাডো যেটা বলছিল যে ছোটোবেলায় সে আসলে তার বোনের এই বিশেষ ধরনের যে আচরণগুলো বা এই বিশেষ অবস্থাটাকে মেনে নিতে পারেনি, অবহেলা করেছে। তো এই যে বিষয়টা, তোমার মধ্যে মনোভাবটা কেমন ছিল তোমার ছোট ভাইটাকে ঘিরে? শ্যাডো যেমন বলছিল তার নিজের অভিজ্ঞতা তার বোনকে নিয়ে, আমারও ছোট থেকে দেখা গেছে ও যখন হয়েছে প্রথমেই তো বললাম যে আমাদের মাঝে একটা অ্যাওয়ারনেসের অভাব ছিল সেই জায়গাটা থেকে। এবং আরেকটা বড় ব্যাপার যে আমরা তাকে একসেপ্ট করার যে বিষয়টা, যেহেতু আমি বড় ছিলাম আমার পক্ষে অনেকটুকু ইজি হয়েছে ওকে আপন করে নিতে, ওকে একসেপ্ট করে নিতে। কিন্তু যে বিষয়টা যে ওর শেখার ধরনটা যেহেতু আলাদা, ওর বেড়ে ওঠার প্রক্রিয়া যেহেতু আলাদা, অনেকটুকু যখন লিমিটেশনগুলো আমরা আসলে বুঝতে পারছিলাম, সেখান থেকে প্রতিনিয়ত একটা অজানা আশঙ্কা যে ভবিষ্যতে কি হবে, আদৌ কতটুকু ডেভেলপ করবে, একটা অনিশ্চয়তা একটা বিষয় ছিল। আরেকটা ব্যাপার আমি দেখেছি, চ্যালেঞ্জ যদি বলতে চাই, যে যেহেতু আমাদের সোশ্যাল স্টিগমা অনেক বেশি, অনেক কটু কথা শুনতে হয়েছে এবং আত্মীয় স্বজনের অনেক ধরনের গেট টুগেদারগুলো যেমন হয় বা বিয়ের যে প্রোগ্রামগুলো হয়, সেখানে বুঝতে পারতাম যে আমরা হয়তো সেভাবে করে ওয়েলকামড না। তো আমরা অনেকেই হয়তো, যখন আমি দেখছি আমার ভাইকে হয়তো সেভাবে করে তারা ওয়েলকাম করছে না, তখন আমরা পুরো ফ্যামিলি হয়তো যাইনি। আমার যেহেতু ভাইটা স্পেশাল চাইল্ড ছিল, আমার হয়তো অনেক বন্ধু বান্ধব সেভাবে করে হয়তো আমার বাসায় আসতে চাইতো না, যদিও ও সেরকম কোনো আসলে প্রবলেম করতো না বা কোনো হাইপার ছিল না, কিন্তু তারপরে হয়তো দেখতে একটু ভিন্ন বা হয়তো ওর অ্যাক্টিভিটিসগুলো একটু ভিন্ন, সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেকটুকু আমরা ফেস করেছি চ্যালেঞ্জের জায়গা থেকে। এই যে তুমি বলছিলে যে বন্ধু বান্ধবরা বাসায় আসতো না বা আত্মীয় স্বজনরাও একটু এড়িয়ে চলতো, তো যখন এই ঘটনাগুলো ঘটতো তো সেই অনুভূতিটা কেমন হতো? ভীষণ খারাপ লাগতো। ছোটবেলায় তো খুব রাগ হতো যে কেন আমরা, কারণ আমার তো আরো কাজিন আছে বা অনেকেই আছে, আমরা তো চাইতাম সেখানে মিশতে যেতে, কিন্তু খুব স্বাভাবিকভাবে যখন একটা কথা শুনতে হতো বা বাবা মাকেও খুব, আমাদের সমাজে যেমন হয় যে কি পাপের ফল বা কি এমন করে এসছো যে এরকম বাচ্চা হয়েছে, তো এই বিষয়গুলো তো আসলেও খুবই মানে কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগটা থাকে না। তখন আমার বাবা মা কিন্তু আমাদেরকে অনেক বেশি কাউন্সিলিং করেছে, একসাথে থাকার যে টিম অ্যাপ্রোচ, যে না ও যেখানে আসলে ওয়েলকাম ফিল করবে না, ওকে যেখানে রেসপেক্ট দেওয়া হবে না, সেখানে আসলে আমরা যাব না। কখনো কি ভাইটার প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বা দোষারোপ করতে ইচ্ছা হয়েছে যে না ওর জন্য আমরা সব জায়গায় ওয়েলকাম হচ্ছে না, আমরা গ্রহণযোগ্যতা হারাচ্ছি বা যেতে পারছি না? সেরকমটা আসলে আমার এন্ড থেকে খুব কম হয়েছে, কারণ ও আমার কাছে অনেক আকাঙ্ক্ষার একটা মানুষ ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে না, ওকে আমার প্রোটেক্ট করতে হবে। তো বাবা মা আমাদেরকে এমনভাবে আসলে বড় করেছেন, সেই নেতিবাচক জায়গাটা আসলে আসেনি। অনেক ধন্যবাদ তোমাকে। দর্শক, এবারে চলে যাচ্ছি শ্যাডোর কাছে। শ্যাডো, এই যে এতক্ষণ সাবরিন বলছিল যে ছোটবেলা থেকে সে চেষ্টা করেছে, তোমার মতো তার মধ্যেও একটু হয়তো তুমি যেরকম সরাসরি বলেছো যে অবহেলা করেছো বোনকে, মেনে নিতে পারোনি, তার হয়তো কম ছিল, কিন্তু এই বিষয়টা ছিল ডিনায়ালের যে একটা ব্যাপার থাকে, এটা একটু ছিল এবং পরে তুমি কিন্তু মেনে নিয়েছো এবং এখন যেটা বললে পণ করেছো বোনকে কিভাবে তুমি আরও সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারো, তাই না? তো সেক্ষেত্রে আলাদা কোনো প্রস্তুতি নিয়েছিলে কি? সেই ক্ষেত্রে আলাদাভাবে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, কিন্তু আমি নিজেকে সংশোধন, যে জিনিসটা সংশোধন, কেমন সংশোধন, যেমন মানুষের সাথে কথাবার্তা, আমার বোনের প্রতি আমার যে বিহেভিয়ারটা থাকবে, সেই জিনিসটা আমার বোনকে কিভাবে কোম্পানি দিলে বা আমি ওর সাথে কেমন বিহেভিয়ার করলে ও খুশি থাকবে, ও মেন্টালি মনে করবে যে না আমার পাশে একজন আছে, সাপোর্ট হিসেবে একজন আছে, সেটা ফিল করার মতো যেসব বিহেভিয়ার আমার হওয়া উচিত বা যেভাবে আমার গঠন হওয়া উচিত, যেভাবে আমার তৈরি হওয়া উচিত, আমি সেভাবে তৈরি হওয়ার জন্য
সর্বোচ্চ চেষ্টা করছি। আমি মনে করি এখনো হইতে পারিনি আমি সেভাবে সম্পূর্ণ মানে পরিপূর্ণ যে বিহেভিয়ার থাকা উচিত আমার সেভাবে হয়নি, বাট আমি চেষ্টা করছি সে পরিপূর্ণ ব্যক্তি হওয়ার, এবং আমি এই চেষ্টা বজায় রাখবো, এটাই। খুব ভালো লাগছে, এটা শুনে আসলে খুব ভালো লাগছে। বিশেষ চাহিদা সম্পন্ন বোন বুবলিকে নিয়ে তোমার এই পথ চলাটা কেমন ছিল? আসলে আমাদের সমাজ ব্যবস্থা, আমি যদি আমাদের সমাজ ব্যবস্থার কথা তুলি, সেখানে আমি যদি আমার বোনকে নিয়ে বের হতাম, লাইক বাসার থেকে, আমি আগে আমার বাসার থেকে প্রত্যেকদিন আমার বোনকে নিয়ে বের হতাম, ওকে নিয়ে ঘুরতাম, কিন্তু মানুষ ওর দিকে যেভাবে তাকায় থাকতো, যেমন আমি আমার বোনকে নিয়ে বের হয়েছি, সামান্য একটু হেঁটে আসি, ও কেক টেক পছন্দ করে বা পেন্সিল পছন্দ করে, আমি ওগুলো কিনে দিই, মানুষ এমন ভাবে তাকায় থাকে মনে হয় আমার বোন মনে হয় ভিন গ্রহ থেকে আসছে বা কোত্থেকে আসছে, সেভাবে মানে তাদের তাকানো, তাদের চিন্তা ভাবনা, এই জিনিসটা আমাকে প্রভাবিত করতো প্রথমে, কিন্তু পরবর্তীতে আমি জিনিসটা মানায় নিছি, কারণ আসলে মানুষের দিকে তাকায় তো আমার লাভ নেই। আজকে যদি আমি মানুষের দিকে তাকাই তাহলে তো আমি আমার বোনকে কোম্পানি নিতে পারবো না। এবং হ্যাঁ, এখন বাইরের মানুষের বিষয়টা ঠিক আছে, সেটা মানা যায়, তারা আসলে সম্পূর্ণ জানে না, তাই তারা করতে পারে অবহেলা, এটা বিষয় না। বাট যখন নিজের ফ্যামিলির কাছে আসলাম, আমি ফ্যামিলির বহুত মানুষকে দেখছি যারা আমার বোনকে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক নানাভাবে অবহেলা করেছে। আমার বাবা আমার বোনকে নিয়ে অনেক কনফিডেন্ট, এবং আমার বোনকে সে অনেক অনেক ভালোবাসে, মানে আমাদের দুই ভাইকে যে পরিমাণ ভালোবাসে তার থেকে 100 গুণ বেশি আমার বাবা মনে হয় আমার বোনকে ভালোবাসে। তোমার বন্ধুদের কথা বলো, তোমার বন্ধুরা কি জানে যে তোমার একটা স্পেশাল নিড বোন আছে? হ্যাঁ, অবশ্যই জানে। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম আমিও যখন বন্ধুদের বলতাম, বন্ধুরা স্পেশাল চাইল্ড, মানে স্পেশাল চাইল্ড তো ওরা বলতো না, ওরা বলতো প্রতিবন্ধী, সরাসরি কথা। তো ওরা আসলে এদেরকে ওইভাবে ওই দৃষ্টিতে দেখতো না। ওরা মনে করতো যে আসলেই যেটা সামাজিক কুসংস্কার আছে না, গ্রাম্য কুসংস্কার যেগুলো আমরা বলি, ওই যে আমার মা, ওই যে আপু বলতেছিল যে ঘরের মেয়ে কিছু করেছে বলেই আজ এই অবস্থা, এই দশা। তো সেই পরিপ্রেক্ষিতে তারা এটা অনেক কিছু মনে করেছে, বাট আমি মানে তারা যখন বড় হয়েছে, এটা মানুষ যখন ম্যাচিউর হয়, মানুষ যখন অনেক কিছু বোঝা শুরু করে, তখন আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে এই জিনিসটা, যদি তারা আসলে পরিপক্ক হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে এই জিনিসটা থাকার দরকার নাই বা দরকার হওয়া উচিত না। তারপর অ্যাট দ্য পয়েন্ট একটা টাইমে যায়, আমি যখন বন্ধুদের বলছি, আগে আমার বন্ধুদের বলতে অনেক লজ্জা করতো যে আমি যদি বলি যে আমার বোন একজন স্পেশাল চাইল্ড তো কি না কি মনে করবে, বাট এখন আমি প্রাউডলি বলতে পারি আমার বোন একজন স্পেশাল চাইল্ড, কারণ আমি জিনিসটা এখন নর্মালাইজ করছি, কারণ আমি জানি যে বাস্তবতা এটাই। তুমি যখন বলেছো তোমার বোন বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশাল নিড, তখন তোমার বন্ধুদের মধ্যে প্রতিক্রিয়া কি ছিল? রিঅ্যাকশনটা কিরকম ছিল? আমার বন্ধুদের মধ্যে রিঅ্যাকশন, এখন বর্তমানে যেসব বন্ধুদের সাথে আমি চলি, যে সার্কেল মেনটেন করি, তো তাদের মধ্যে রিঅ্যাকশন সম্পূর্ণ নর্মাল। তারা সবকিছু নর্মালাইজ করতে পারে, তারা বুঝতে পারে সবকিছু, সেই জ্ঞান তাদের দিছে এবং সেই জ্ঞান তাদের আছে। তো এখন মনে হয় না তাদের মধ্যে ওরকম সমস্যা। আমি এখন পর্যন্ত তোমার বন্ধুরা তোমার বাসায় আসে? আমার বন্ধু বান্ধব হ্যাঁ আসে, অবশ্যই আসে। তার মানে তুমি তাদেরকে প্রস্তুত করে নিয়েছো, হ্যাঁ, সেখানেও অবশ্যই। তোমার একটা ভূমিকা আছে, তোমার বোন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তাদেরকে দিয়েছো এবং গ্রহণযোগ্যতা তৈরি করেছো। চমৎকার। আবারও ফিরবো তোমার কাছে। সাবরিন, আমরা দেখেছি যে এই স্পেশাল নিড বাচ্চাদেরকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে সঠিক সাপোর্ট দেওয়ার জন্য পরিবারের অনেক রকমের মডিফিকেশন করতে হয়, ঘটাতে হয়। সেখানে বাবা মা তাদের ক্ষেত্রে যেরকম পরিবর্তন ঘটান অনেক কিছুর, ভাই বোন যারা আছে তোমাদের মতো, যারা কিনা অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ভালোবাসে তাদের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনকে, কেয়ারিং, তারাও কিন্তু অনেক পরিবর্তন ঘটায় নিজের মধ্যে। তো সাবরিন কি পরিবর্তন ঘটিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ভাই মাহিমকে সাপোর্ট দেওয়ার জন্য, সেটা জানবো একটা বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। সাবরিন, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি তোমার কাছে ছিল,
আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য পরিবারের একটা মডিফিকেশন দরকার। সেক্ষেত্রে সাবরিন তার ছোট ভাই মাহিমকে সাপোর্ট দেওয়ার জন্য নিজেকে কিভাবে পরিবর্তন করলো? পরিবর্তনের প্রথমেই যেটা আসে যে আমরা হয়তো একটা স্পেশাল বাচ্চা যে গিফটেড চাইল্ড তাকে পরিবর্তন করার চেষ্টা করার আগে কিন্তু তার সে যে একজন ডিফারেন্টলি এবল একজন বাচ্চা সেটাকে বুঝে নেওয়া বা তাকে একসেপ্ট করা, তাকে তার মতো করে গ্রহণ করার মানসিকতাটাই মনে হয় সব থেকে বড় পরিবর্তন। তো সেটাকে আমি সবসময় অ্যাডপ্ট করার চেষ্টা করেছি যে আমার ধৈর্য, আমার এমপ্যাথি, আমার আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, এই বিষয়গুলোকে আমি ডেভেলপ করেছি গ্র্যাজুয়ালি। আমার কাছে কখনো মনে হয়নি যে ও জন্য আমরা ডিপ্রাইভড হচ্ছি, কখনো মনে হয়নি যে ও একটা নেতিবাচক মানুষ। আমার কাছে মনে হয়েছে যে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বরং আমাদেরকে কর্নার করে দিচ্ছে, বরং ও যে একটা গিফটেড চাইল্ড, আল্লাহ ওকে তৈরি করেছে সেভাবে করেই তাকে বরং আমাদের সবার একসেপ্ট করে নেওয়া উচিত যেভাবে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছে। তো সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে অ্যাকসেপ্টেন্সটাকেও নেওয়ার এবং ইমোশনালি আমাদের নিজেদেরকেও ভালো রাখার, আমার পরিবারকেও ভালো রাখার। কারণ এটা একটা টিম অ্যাপ্রোচ তো, এবং অনেক বড় কিন্তু জার্নিটা এত সহজ নয় এবং একটা কন্টিনিউয়ার লার্নিং প্রসেস। আমরা কিন্তু একদিনে কেউ এটার জন্য প্রিপেয়ার হইনি, সময়ের সঙ্গে সঙ্গে ঠেকে ঠেকে চ্যালেঞ্জ ফেস করে করে অনেক শিখেছি। এবং এই যে আজকে মেন্টাল হেলথ ফিল্ডে আমার জার্নিটা, এটা কিন্তু সম্পূর্ণ অনুপ্রেরণা আমার ভাই। তো ও আমার কাছে কখনো দুর্বলতা না, কখনো সীমাবদ্ধতা না, ও আমার কাছে একটা স্ট্রেংথ, আমার একটা প্রেরণার জায়গা, আমার একটা প্রাউড ফিল করার জায়গা। কারণ আমি দেখেছি অ্যাজ আ কেয়ার গিভার এবং একটা ফ্যামিলি সাপোর্টের জায়গা থেকে সবসময় যখন সমাজের অনেকটুকু নেতিবাচক দৃষ্টিভঙ্গি যখন আমরা ফেস করতাম, তখন আমরা সবসময় কিন্তু বাসায় বসে মিটিং করতাম, কথা বলতাম যে আজকে অমুক এটা বলেছে, আমরা শেয়ার করতাম খুব। তো শেয়ার করে কিন্তু একে অপরের হিলিং একটা প্রসেসের মধ্য দিয়ে কিন্তু আমরা যেতাম, একে অপরের সাপোর্ট হওয়ার চেষ্টা করতাম। তো সেই বিষয়টা মনে হয় অনেকটুকু এগিয়ে নিয়েছে এবং পরিবর্তনটা যেমন নিজেকে পরিবর্তন করেছি এবং অনেকে জীবন পরিবর্তনের অংশ হিসেবেও কাজ করছি, সেটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়। চমৎকার। সাবরিন, তোমাদের মতোই এরকম আরো অনেক ভাই বোন আছে যারা কিনা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বা বোনটির এই বিশেষ অবস্থাটিকে এখনো মেনে নিতে পারেনি। পুরো পরিবারটি ভুগছে এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকে নিয়ে এবং তাদের ভাই বোনকে নিয়ে। সেক্ষেত্রে তোমার যে পেশার জায়গা, সেই জায়গা থেকে আমাদের কি পরামর্শ দেবে সেই পরিবারগুলোকে, সেই ভাই বোনগুলোকে? আমি আমার প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক সময় যখন আমার কেয়ার গিভারদেরকে নিয়ে কাজ করি, যখন সিবলিংসদেরকে নিয়ে কাজ করি, তখনও কিন্তু দেখেছি তাদের মাঝে অনেক হতাশা যে আমি হয়তো একটু বঞ্চিত হচ্ছি, বাবা মা তাকে বেশি কেয়ার করছে, আমাকে প্রায়োরিটাইজ করছে না। এই বিষয়গুলো কিন্তু ওদেরকে বিষণ্ণতার মাঝেও কিন্তু ঠেলে দেয়। তো সেখানে প্রথমেই যে বিষয়টা হয় যে সময়ের সঙ্গে সঙ্গে এবং তাদের বয়সের সাথে সাথে উপযোগী করে তাদেরকে যে স্পেশাল বাচ্চা, তাদের বৈশিষ্ট্যগুলো কি, তাদের ক্ষেত্রে কেমন কেয়ার দরকার এবং ইকুয়ালি ওদের নিজেদেরও যে কেয়ার দরকার, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়ার করা, সেটা পরিবার থেকেই আসলে গড়ে ওঠে প্রথমে। এই অ্যাওয়ারনেসটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ তখন তারা কিন্তু নিজেদের ইমোশনাল ওয়েলবিং এবং আমি যে কানেক্টেড আমার স্পেশাল চাইল্ড ভাই বা বোনের সাথে, সেটাও কিন্তু সে ফিল করতে পারে। এবং তারপরে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে হয়তো প্যারেন্টিফাইড চাইল্ড যে হয়তো অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়ে নিচ্ছে, সবসময় কিন্তু এটা আসলে দরকার নাই। যে এটাকে আমরা হয়তো অনেক গ্লোরিফাই করার চেষ্টা করি, কেউ যদি নিজ থেকে নেয় সেটা খুবই ভালো বিষয়, কিন্তু তাকে এটা করতেই হবে সেই বিষয়টা যেন আমরা চাপিয়ে না দিই। তাকে সে সাহায্য করছে বা তাকে সে সাপোর্ট দিচ্ছে, এটাকে এনকারেজ করা এবং অ্যাট এ টাইম তাকেও একটু আমরা যেন তার দিকে একটু দৃষ্টি দেই, সে তাকেও যেন একটু শোনার চেষ্টা করি, কারণ তার অনেক হতাশার জায়গা আছে, সেগুলোকেও যেন একটু প্রায়োরিটি দেই। তাহলে হবে কি যে একটা সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম গড়ে উঠবে। সেই মানুষটা যে সুস্থ বাচ্চা, সে কিন্তু আবার ভালনারেবল হয়ে গড়ে উঠবে না, সে কিন্তু তার যে স্পেশাল ভাই বা বোন আছে তার একটা স্ট্রং সাপোর্টের জায়গা হয়ে তৈরি হয়ে উঠবে। এবং আরেকটা বড় বিষয় যে পরিবারের শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট, মন খুলে কথা বলার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। পরিবারে কিন্তু আমরা এখন একসাথে খুব কম কথা বলার সুযোগটা পাই, যেটা সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় আমরা ব্যস্ত থাকি এই বিষয়টা নিয়ে। একসাথে বসে কথা বললে কিন্তু অনেক সমস্যা সলভ হয়ে যায়। এবং যখন দেখা গেছে যে এই সমস্যাগুলো হয়তো কোনো পার্সন নিজেই আসলে একলা ডিল করতে পারছে না, তখন অবশ্যই প্রফেশনাল সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। প্রফেশনাল সাপোর্ট নেওয়ার জন্য আমাদের প্রফেশনালস দরকার। তুমি কি মনে করো এই মুহূর্তে একজন এই পেশাজীবী হিসাবে যে আমাদের যথেষ্ট সংখ্যক প্রফেশনাল আছেন? না, আনফরচুনেটলি আসলে আমরা সেভাবে করে এখনো হয়তো নিজেদেরকে প্রস্তুত করতে পারিনি আমাদের সামাজিক প্রেক্ষাপট বা আমাদের রাষ্ট্রীয় সবকিছু জায়গা থেকে। কারণ মেন্টাল হেলথে কিন্তু এখনো দক্ষ জনশক্তির অনেক অভাব। সাইকিয়াট্রিস্ট, সাইকোথেরাপিস্ট এবং যারা বিভিন্ন থেরাপিস্ট আছেন, অকুপেশনাল থেরাপিস্ট, স্পেশাল বাচ্চাদেরকে যারা আসলে থেরাপিগুলো দেন, সেখানেও আসলে কিন্তু প্রফেশনালের অনেক অভাব রয়েছে। তারপরও এর মধ্যে আসলে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আসলে প্রোভাইড করার। যখন ভাই বোনরা ফিল করবে যে আমার আসলে কাউন্সিলিং দরকার, বাবা মা ফিল করবে যে আমার অন্য যে সন্তানগুলো আছে তাদের আসলে কাউন্সিলিং দরকার, তখন কোথায় যাবেন?
অবশ্যই সরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে রয়েছে অনেকটুকুই, এবং সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট যেই মেডিকেল কলেজগুলোতে রয়েছে সেখানেও কিন্তু তারা সাপোর্টটা পেতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কাজ করছে, ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে কিন্তু প্রাইভেট অনেক অর্গানাইজেশনসগুলো রয়েছে। আমরা এথেনা আমাদের জায়গা থেকে আসলে কাজ করে যাচ্ছি, এবং অনেক এনজিও কিন্তু এই বিষয়ে কাজ করছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন তারা কিন্তু সুন্দর কাজ করছে। সেখানে কিন্তু অনেক সাইকোথেরাপিস্ট রয়েছে যারা তাদের সিবলিংসদেরকে এবং কেয়ার গিভারদেরকে আসলে বিভিন্ন ট্রেনিং এর আওতায় এনে, ওয়ার্কশপ বা কাউন্সিলিং এর আওতায় এনেও কিন্তু এই অ্যাওয়ারনেসটা এবং তাদের মেন্টাল বা ইমোশনাল হিলিং এর জায়গা নিয়েও আসলে কাজ করছে। চমৎকার, অনেক ধন্যবাদ তোমাকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। শারো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বা ব্যক্তিরা যে পরিবারগুলোতে থাকে সেই পরিবারের মা বাবা সবসময় একটা দুশ্চিন্তায় ভুগতে থাকেন, এবং সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে যে আমার সন্তানের ভবিষ্যৎ কি, আমরা না থাকলে ভবিষ্যতে ওদের কি হবে। এরকম ভাবনা কি আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন এই ব্যক্তিদের ভাই বোন বা সিবলিংসদেরকেও ভাবায়? অবশ্যই। তুমি কি ভাবো যে আসলেই আমার বোনের ভবিষ্যৎটা কি, আমার বাবা মার পরে কি হবে? বাবা মা যেভাবে চিন্তা করছে আমিও ঠিক সেভাবেই চিন্তা করছি, এবং আমি নিজেকে সেভাবেই গড়ে তুলছি যাতে আগামীতে আমি আমার বোনকে সেভাবেই সাপোর্ট দিতে পারি, আমি ওর পাশে সেভাবেই যাতে থাকতে পারি এবং তাকে যাতে আমি ভালো রাখতে পারি। চমৎকার। শ্যারো, তুমি অত্যন্ত ইতিবাচক মন মানসিকতা সম্পন্ন একজন তরুণ, এবং তোমার এই যে স্বচ্ছ ভাবনাগুলো, এটা আমার খুব ভালো লাগলো জেনে, এবং দর্শক আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। শ্যারো, সবশেষে ছোট্ট করে যদি পরামর্শ দাও সেসব ভাই বোনদেরকে যারা কিনা বিশেষ চাহিদা সম্পন্ন ভাই কিংবা বোনকে নিয়ে একই পরিবারে বড় হচ্ছে। আমার মতামত হলো প্রত্যেক পরিবারের সদস্যজন যাদের ঘরে এইসব স্পেশাল চাইল্ড আছে, সবারই উচিত এদের প্রতি যতটুক নরম হওয়া যায়, যতটুক এদের পাশে থাকা যায় সেটার চেষ্টা করা। কারণ আপু বলেছে তারা হলো গড গিফটেড চাইল্ড, এবং সেটাই মাথায় রেখে সেভাবেই আগানো, এবং অন্তত বিশেষ করে পরিবারের সদস্যদের উচিত তাদেরকে যতটুকু কাউন্সিলিং করা যায়, তাদেরকে সাপোর্ট করা যায়, তাদের পাশে থাকা যায়, তাদেরকে পাশে থেকে তাদের মানসিকভাবে তাদেরকে শক্ত করা এবং মানসিকভাবে তাদেরকে যতটুকু সহায়তা করা যায় সেই চেষ্টা বজায় রাখা। অনেক ধন্যবাদ তোমাকে। সাবরিন, সবশেষে সমাজ এবং রাষ্ট্রের কাছে কি প্রত্যাশা একজন বিশেষ চাহিদা সম্পন্ন ভাইয়ের বোন হিসেবে? তাদেরকে শুধু সহানুভূতি দৃষ্টিতে না দেখে অধিকার সম্পন্ন একজন মানুষ হিসেবে যদি আমরা সমাজে দেখি, তাহলে কিন্তু সে একজন সম্মানিত সমাজের সদস্য হিসেবে তার অধিকারের জায়গাটা প্রতিষ্ঠা করতে পারবে, সেটাই আমার চাওয়া। অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকের এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করার জন্য। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পাশে যে ভাই বা বোনটি দাঁড়িয়ে থাকে সে শুধু একজন সহোদর নয়, সে একজন নীরব অভিভাবক, নীরব যোদ্ধা, নীরব শক্তি, নীরব ভালোবাসা। আজকের আলোচনা আমাদেরকে মনে করিয়ে দেয় সহানুভূতি শুধু সামনে থাকা মানুষটার জন্য নয়, আড়ালে থাকা মানুষগুলোর জন্য। বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম বিশ্বাস করে যত বেশি আমরা এই গল্পগুলো তুলে ধরব তত বেশি মানবিক হবে আমাদের সমাজ। দর্শক, পরিশেষে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ব্যক্তি এবং তাদের সহোদর সিবলিংসদের প্রতি শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,